30 মে শনিবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলাদেশিরা জনগণনার ভয়ে পালাচ্ছে। আগের সরকারের গোয়ার তমির জন্য আমরা পিছিয়ে পড়েছি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। অনুব্রত মণ্ডলের সমস্ত নিরাপত্তা প্রত্যাহার, শুরু বেসরকারি নিরাপত্তা রক্ষীর খোঁজ। বিধানসভা ভোটের পর আজ থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু অভিষেকের, দেখতে যাচ্ছেন দলের আক্রান্ত কর্মীদের। এবছর কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান, উপস্থিত থাকবেন কি মোদী? হিন্দুদের চ্যালেঞ্জ করে যশোরে রামকৃষ্ণ মিশনের সামনে বেলাগাম গো হত্যা। পে কমিশন নাকি ডিএ, কোনটা আগে? রাজ্য সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে পারে বড়সড় সুখবর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে আগামী 1 আগস্ট থেকে নতুন করে জনগণনা বা সেন্সাস শুরু হতে চলেছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনার কাজ আগামী 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশের কারণে বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে, তাই এই জনগণনা অত্যন্ত জরুরি। তবে বৈধ নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বাংলায় শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। তৎকালীন মুখ্য সচিবের অসম্মতি এবং আগের সরকারের গোয়াত্তর্মির কারণেই নতুন করে সেন্সাস করা যায়নি। ফলে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা পিছিয়ে পড়েছে। আগামী 1 থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ সেলফ এনুমেরেশনের মাধ্যমে নিজেরাই তথ্য নথিভুক্ত করতে পারবেন। জনসাধারণের সুবিধার জন্য চালু করা হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর। পাশাপাশি সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, জনগণনার ভয়ে বহু বাংলাদেশি দেশ ছেড়ে পালাচ্ছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই প্রক্রিয়ার সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনো সম্পর্ক নেই। অনুব্রত মণ্ডলের সমস্ত নিরাপত্তা প্রত্যাহার, শুরু বেসরকারি নিরাপত্তা রক্ষীর খোঁজ। বীরভূমের রাজনৈতিক মহলে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা প্রত্যাহারের পর এবার তার জন্য বেসরকারি নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে বলে প্রশাসনিক সূত্রে খবর। একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা তথা তৃণমূল জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নিরাপত্তা গত কয়েক মাস ধরেই ধাপে ধাপে কমানো হচ্ছিল। প্রথমে তুলে নেওয়া হয় Y+ ক্যাটাগরি নিরাপত্তা, পরে একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখা হলেও বৃহস্পতিবার রাত থেকে সেই ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্তমানে ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগও করা হয়েছে। এর আগেও রাজনৈতিক পালা বদলের পর অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তায় বড় কাটছাঁট করা হয়েছিল। তাদের পাইলট স্কোয়াড এবং হাউস গার্ড প্রত্যাহার করা হয়। তবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জল্পনা বাড়িয়েছে। বিধানসভা ভোটের পর আজ থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু অভিষেকের, দেখতে যাচ্ছেন দলের আক্রান্ত কর্মীদের। বিধানসভা ভোটে পরাজয়ের পর তৃণমূলের অন্দরে যখন অস্থিরতা ও কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ বাড়ছে, তখন ফের রাজনৈতিক কর্মসূচি শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার অর্থাৎ আজ থেকে তিনি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার কর্মসূচি শুরু করছেন। প্রথম দিন তিনি সোনারপুর দক্ষিণে সঞ্জু কর্মকার এবং বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন। ভোটের পর দীর্ঘদিন প্রকাশ্যে সক্রিয় না থাকায় অভিষেককে ঘিরে দলের ভেতরেই প্রশ্ন উঠেছিল। বিশেষ করে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ প্রকাশ্যে তার রাস্তায় নামা নিয়ে প্রশ্ন তোলেন। একই সময়ে তৃণমূলের বহু নেতা এবং জনপ্রতিনিধি দলের পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে দায়ী করেছেন। ডায়মন্ড হারবার মডেল নিয়েও দলের ভেতর এবং বাইরে সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যে অভিষেকের Z+ নিরাপত্তাও কমানো হয়েছে। এখন তিনি সাংসদ হিসেবে নির্ধারিত নিরাপত্তাই পাবেন। শনিবারের সফর থেকে তিনি কি বার্তা দেন তা নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। বিজেপিও এই সফর নিয়ে কটাক্ষ করেছে। এবছর কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান, উপস্থিত থাকবেন মোদী। রাজনৈতিক পালা বদলের পর পশ্চিমবঙ্গ বড় উপহার পেল। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হবে কলকাতায় এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ঘোষণার পর থেকে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, রেড রোড ও সংলগ্ন এলাকায় মূল অনুষ্ঠান হতে পারে এবং লক্ষাধিক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের খাজুরাহোয় আয়োজিত যোগ মহোৎসব 2026-এ কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব আনুষ্ঠানিকভাবে কলকাতার নাম ঘোষণা করেন। এবছরের যোগ দিবসের মূল ভাবনা রাখা হয়েছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আয়ুষ মন্ত্রকের দাবি, বয়স বাড়ার সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগ চর্চার গুরুত্ব বাড়ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগ চর্চাকে দেশের প্রত্যন্ত এলাকাগুলিতেও পৌঁছে দেওয়া হচ্ছে। কলকাতায় এই আয়োজনের খবর ছড়াতেই যোগ প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্রিয়া ভারতীয় প্রদেশ সম্পাদক বিভাস মজুমদার এবং যোগ দিবস উদযাপন কমিটির সম্পাদক ডক্টর অভিজিৎ ঘোষ এই আয়োজনকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। পাশাপাশি যোগ সঙ্গম পোর্টাল এবং যোগ পার্ক পোর্টাল এর নতুন সংরক্ষণেরও উদ্বোধন করা হয়েছে।
হিন্দুদের চ্যালেঞ্জ করে যশোরের রামকৃষ্ণ মিশনের সামনে বেলাগাম গোহত্যা। যশোরের রামকৃষ্ণ মিশনকে ঘিরে নতুন করে ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, মিশনের মন্দিরের চত্বরের সামনে নিয়মিতভাবে গরু জবাই করা হচ্ছে। যেখানে হিন্দু ভক্তরা প্রার্থনা করতে আসেন, সেখানেই রক্তের দাগ, ছাল, চামড়া এবং জবাইয়ের দৃশ্য দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মিশনের অনুসারীদের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে এই ঘটনা বেড়েছে এবং প্রতিবাদ করলেই হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলা হচ্ছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দু সংখ্যালঘুদের ওপর নানান ধরনের অত্যাচার, মন্দিরে হামলা, জমি দখল এবং নিরাপত্তাহীনতার অভিযোগ সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে যশোরের এই ঘটনাও নতুন করে আলোড়ন তুলেছে। অনেক হিন্দু পরিবার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি উঠেছে। অনেকের মতে এই ঘটনা শুধু স্থানীয় সমস্যা নয়, বরং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পে কমিশন নাকি ডিএ, কোনটা আগে? রাজ্যের সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে পারে বড় সড় সুখবর। বাংলায় সরকার পরিবর্তনের পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন নতুন করে জোর পেয়েছে। এবার তাদের নজর আগামী 1 জুনের বৈঠকের দিকে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। প্রথমে 30 মে বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে 1 জুন বিকেল 5টায় নির্ধারিত হয়েছে। নবান্নের 14 তলার কনফারেন্স রুমে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, তারা আশাবাদী মুখ্যমন্ত্রী বকেয়া দিয়ে সমস্যার সমাধান করবেন। বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পেলেও রাজ্য সরকারের কর্মীরা পাচ্ছেন প্রায় মাত্র 18%। ফলে ডিএ এর ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 42%। এছাড়া 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএ এবং ষষ্ঠ বেতন কমিশনের পর থেকে জমা থাকা বকেয়া নিয়েও আলোচনা হতে পারে। এখন কর্মচারীদের নজর এই বৈঠকে ডিএ সংক্রান্ত জোট কাটে কিনা। যুব শক্তিতে নতুন করে করতে হবে আবেদন। কবে থেকে মিলবে 3000 টাকার বেকার ভাতা? রাজ্য সরকার পরিবর্তনের পর পূর্ববর্তী যুবসাথী প্রকল্পের বদলে চালু হয়েছে নতুন যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। বিজেপি সরকারের এই নতুন উদ্যোগে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। গুগলে যুবশ্রী লিখে সার্চ করলেই এখন নতুন যুব শক্তি পোর্টালে রিডাইরেক্ট হচ্ছে। যারা আগে যুবশ্রীর সুবিধা পাননি তাদের নতুন করে আবেদন করতে হবে। এই প্রকল্পে যুবশ্রীর তুলনায় দ্বিগুণ অর্থাৎ 3000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে কবে থেকে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা এখনো সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। জানা গিয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে প্রায় 55 লক্ষ উপভোক্তার তথ্য এবার নতুন করে যাচাই করা হবে। সেই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই টাকা দেওয়া শুরু হতে পারে। এই প্রকল্পে আবেদন করতে হলে বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আধারের সঙ্গে লিঙ্ক করা সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। মর্নিং ওয়ার্কে বেরিয়ে 53 লক্ষের বাইক চালালেন মন্ত্রী দিলীপ ঘোষ। কলকাতার নিউ টাউনের ইকো পার্কে প্রতিদিনের মতো মর্নিং ওয়ার্কে গিয়ে এদিন অন্য মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। প্রাতঃ ভ্রমণের মাঝেই তাকে একটি 53 লক্ষ টাকার বিলাসবহুল বাইক চালাতে দেখা যায়। পেছনে একজন বসিয়ে অবলীলায় সেই দামি বাইক চালানোর ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ পেতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের নজর কাড়ে। দিলীপ ঘোষ বরাবরই তার দাবাং ইমেজ, স্পষ্টবাদিতা এবং নির্ভীক মনোভাবের জন্য পরিচিত। রাজনৈতিক মহলের মতে বাংলায় বিজেপির জমি শক্ত করার ক্ষেত্রে তার এই ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও দলের অন্দরে দীর্ঘদিন তাকে ব্রত থাকতে হয়েছিল এবং ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, তবুও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। পরবর্তীতে দল তাকে ফের গুরুত্বপূর্ণ জায়গায় ফিরিয়ে আনে এবং বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী। তবে পদমর্যাদা বদলালেও তার স্বভাব এবং পুরনো অভ্যাস পরিবর্তন হয়নি বলেই মনে করছেন অনেকে। ইকো পার্কে 53 লাখের বিলাসবহুল বাইকে তার এই নতুন অবতার এখন রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমাকে একটু সময় দিল না, প্রিয় বন্ধুর অন্তিম শয্যায় কান্নায় ভেঙে পড়লেন রূপা, কফিনে দিলেন লাল গোলাপ। নন্দন চত্বরে অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রয়াত পরিচালক অনিক দত্তের মরদেহ নিয়ে আসা হয় NT1 স্টুডিওতে। সেখানে টলিউডের বহু তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন হরনাথ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ, আবিদ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় সহ অনেকের পরিবারও। পরে কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা জানানো হয়। এদিন অনিক দত্তের প্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, অনিক দত্তের সঙ্গে তার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও কখনো কোনো সমস্যা হয়নি। প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি একটি লাল গোলাপ অর্পণ করেন। এর পাশাপাশি টলিউডের অন্দরের রাজনীতি নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন রূপা। তার কথায় অনিক দত্ত পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্যাল অরাজকতার শিকার ছিলেন। আগের সরকারের সঙ্গে অনেকের টানাপোড়েনের প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। টলিউডের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসানে শোকের আবহ তৈরি হয়েছে স্টুডিও পাড়ায়।
লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে, অভিযোগ দায়ের মহিলার। হুগলির রিষড়ায় লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রিষড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী অভিযোগ করেছেন, তার লক্ষ্মীর ভান্ডারের টাকা দীর্ঘদিন ধরে তৃণমূল কাউন্সিলরের আত্মীয় বিজয় সাহের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। বিষয়টি নিয়ে কাউন্সিলরের কাছে একাধিকবার গেলেও কোনো সমস্যার সমাধান হয়নি বলে দাবি তার। পরে ব্যাংকে গিয়ে তথ্য যাচাই করে তিনি জানতে পারেন টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। উর্মিলা দেবী জানান, লক্ষ্মীর ভান্ডারের শুরু থেকেই তার নাম নথিভুক্ত ছিল। সরকার যখন 500 টাকা দিত তখনই তিনি সেই টাকা তখন থেকেই পাননি। 2024 সালে তাকে 5,000 টাকা দেওয়া হলেও তারপর আর কোনো টাকা পাননি। রাজ্যের সরকার বদলের পর তিনি শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতারণার অভিযোগে সম্প্রতি রাকিবুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মহিলাদের জন্য চালু সরকারি প্রকল্পের সুবিধা তিনি ভোগ করতেন। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাওড়ায় 600 কোটি টাকার বিনিয়োগ, বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়ছে আমুল। বাংলায় দুধ শিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে চলেছে ভারতের আইকনিক ডেয়ারি ব্র্যান্ড আমুল। প্রায় 600 কোটি টাকা বিনিয়োগ করে হাওড়া সাকরাইল ফুড পার্কে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়া হবে বলে জানিয়েছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025-এর মঞ্চেই এই বিনিয়োগ চূড়ান্ত হয়েছে। আমুলের এই অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ডেয়ারি প্ল্যান্টটি দুটি পর্যায়ে তৈরি করা হবে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জিএন মেহতা জানিয়েছেন, নতুন কেন্দ্রে প্রতিদিন 10 লক্ষ কেজি দই উৎপাদনের ক্ষমতা থাকবে এবং দৈনিক 15 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দইয়ের বিপুল চাহিদার কারণে এই অঞ্চলটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের হোয়াইট রেভলিউশন 2.0 এর ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিশ্বের প্রায় 50টি দেশে দুগ্ধজাত পণ্য রপ্তানি করা আমুলের এই নতুন উদ্যোগকে বাংলার শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কৃষিজমি দখল করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ মানস ভূঁইয়ার বিরুদ্ধে। রাজ্যের সরকার পরিবর্তনের পর প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার প্রাক্তন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে কৃষি জমি দখল করে মাছের ভেড়ি তৈরির গুরুতর অভিযোগ উঠছে। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের সবং থানার রামভদ্রপুর এলাকায় জোর করে কৃষি জমি হস্তগত করে সেখানে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে গেলে আদালত জমি ফেরতের নির্দেশ দিলেও প্রশাসন তা মানছে না। অভিযোগ অস্বীকার করে মানস ভূঁইয়া সাংবাদিক বৈঠকে বলেন, তিনি শেখ শাহজাহান নন এবং অভিযোগ প্রমাণ হলে প্রকাশ্যে 2000 বার কান ধরে উঠবোস করবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পুনরায় তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি, বিষয়টি নিয়ে গ্রামের দুপক্ষের মধ্যে বিবাদ ছিল এবং প্রশাসনিক হস্তক্ষেপে তা মিটে যায়। এদিকে শুক্রবার জমি ফেরতের দাবিতে কয়েকজন কৃষক মুখ্যমন্ত্রীর কাঁথির বাসভবন শান্তিকুঞ্জে গিয়ে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করেন। কৃষকদের অভিযোগ, 2021 সাল থেকে জমি ফেরত চাইলে তাদের হুমকি ও মিথ্যা মামলার মুখে পড়তে হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত থেকে শিক্ষা, বর্ষার আগেই পাহাড় আগলাতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে আসন্ন বর্ষায় ধস ও হরপা বানের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। গত বছরের ভয়াবহ বন্যা এবং ধসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বর্ষা নামার আগেই নবান্ন সক্রিয় হয়েছে। 2025 সালের অক্টোবর মাসে টানা প্রবল বর্ষণে সিকিম, দার্জিলিং এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছিল। তিস্তার জলোচ্ছ্বাসে দুধিয়া ও বিজনবাড়ির গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যায় এবং 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। সেই বিপর্যয়ে 14 জনের মৃত্যু হয়েছিল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার দার্জিলিং, কালিম্পং সহ ধসপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ব্লক ও জেলা স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। ধসপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে জাতীয় সড়ক ও পাহাড়ি রাস্তা দ্রুত পরিষ্কারের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, উদ্ধার কাজে পরিকল্পনা এবং ত্রাণ ও ওষুধ মজুত করার দিকেও জোর দেওয়া হয়েছে। এছাড়া এনডিআরএফ ও এসডিআরএফ কে আগাম সতর্ক রাখা হচ্ছে। আবহাওয়ার অনিশ্চয়তার কথা মাথায় রেখে এবার কোনো ঝুঁকি না নিয়ে আগেভাগেই পাহাড়কে সুরক্ষিত করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বিপল।